নমস্কার, নিউজ লাইভ বাংলা সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। তবে আজকে ভোট যুদ্ধ ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণার পর যেমনটা আমাদের নজর থাকে যে প্রার্থী তালিকা কোন জায়গায় কে প্রার্থী এবং কোন তালিকায় থাকছে সবথেকে বেশি চমক। আজকে আমরা বাংলা নিয়ে থাকবো। অসমকে কেন্দ্র করে আগামী দিনে কে বা কারা প্রার্থী দেবে সে খবর তো দেখাবোই আগামীকালকে। তবে আজকে সম্পূর্ণভাবে বাংলার প্রার্থী শাসক বিরোধী উভয় পক্ষের যে প্রার্থী তালিকা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে। উপস্থিত যারা ছিলেন নেতৃত্বরা তারা প্রার্থী তালিকা দিয়ে দিয়েছেন। এবারে হচ্ছে লড়াই একেবারে শেয়ানে শেয়ানে। আমি দেখাবো কিছু গ্রাফিক্স। প্রথমেই বাংলার যদি আমি একটু প্রেক্ষাপটটা দেখি, গ্রাফিক্স 1-এ আমি দেখাবো যে পশ্চিমবঙ্গের মোট ভোটার 7 কোটির বেশি এবং এই যে 7 কোটি 4 লক্ষের অধিক ভোটার তার মধ্যে পুরুষ ভোটার প্রায় 3.5 কোটি। অন্যদিকে দাঁড়িয়ে মহিলা ভোটারের যে সংখ্যা সেক্ষেত্রে হচ্ছে সেখানেও 3.5 কোটি, অর্থাৎ 3,44 লক্ষ মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,382 জন। এই গেল আমাদের পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই যে ভোটার রয়েছেন প্রায় 7.5 কোটি। সেই ভোটারের ভাগ্য বা সেই ভোটাররা কাকে ভোট দেবেন, কাকে ক্ষমতায় পাঠাবেন এবার 2026-এ, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। তবে আমি আরো বেশ কিছু গ্রাফিক্স তুলে ধরবো। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রার্থী তালিকা প্রকাশের মুহূর্তে কি বললেন আমি শোনাবো, তারপরে ফিরবো আলোচনায়। কেন ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক। টার্গেট করবেন বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। মাথায় রাখবেন, সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। একেবারে বক্তব্যের শুরু থেকে ছিল কেন্দ্রের দিকে, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপির দিকে একেবারে তীব্র আক্রমণ। আমি একটু পরিচয় করে দেবো। আজকে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত হয়েছেন, স্টুডিওতে রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ মজুমদার। আমি অভিজিৎকে স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথায়। আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন তিনজন, যার মধ্যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে থাকছেন ডক্টর সুকান্ত ঘোষ। আমি সুকান্ত দাকেও স্বাগত জানাচ্ছি, এই মুহূর্তে তিনি রয়েছেন। আমার সাথে রয়েছেন কংগ্রেসের থেকে অর্ণব রায় এবং বিজেপির থেকে রয়েছেন বাপি পাল। আমি প্রত্যেকেই জানাচ্ছি স্বাগত। আজকের আলোচনা আমি শুরু করব, তবে তার আগে আরও একবার দেখাবো যে এই মুহূর্তে তৃণমূলের যদি আমরা দেখি যে কারা কারা লড়ছেন কোন কোন আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, এবার আমি যে হেভি ওয়েট প্রার্থীরা রয়েছেন একজনের বিপরীতে আরেকজন, আমি একটু সেই গ্রাফিক্স প্লে করতে বলবো। হেভিওয়েট লড়াই ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে হেভিওয়েট লড়াইয়ের দিকে আমাদের নজর রয়েছে নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারী বনাম পবিত্র কর। কামারহাটি মদন মিত্র বনাম মানস মুখোপাধ্যায় কামারহাটিতে। বরানগর সজল ঘোষ বনাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং একই সাথে অন্যান্য কেন্দ্রের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরপাড়া শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বনাম মীনাক্ষী মুখোপাধ্যায়। একের পর এক হেভিওয়েট প্রার্থী। যেখানে শিলিগুড়ির দিকে নজর রাখবো, শঙ্কর ঘোষ বনাম গৌতম দেব। কি হতে পারে পাহাড়ে, শিলিগুড়িতে কি হবে? ভবানীপুর থেকে শুরু করে শিলিগুড়ির সমস্ত আপডেট নেব। তবে আমি এবার আলোচনাতে ফিরবো। শুরুতেই আমি, যেহেতু আজকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে আমি একটু অভিজিৎদার থেকেই মতামত নেব। অভিজিৎদা, আজকে
প্রার্থী তালিকা প্রকাশ এবং বাংলাতে ইতিমধ্যেই যদি বলি ভোটের দামামা বেজে উঠলো এবং কোন স্ট্র্যাটেজিতে এবারে বাংলাতে আপনারা ভোট করবেন বলে ভাবছেন? অভিজিৎ দা। দেখুন, সবার আগে একটা কথা বলি, আজকে দিদিও যে কথাটা বলল যে ভোটের বাজনা বাজার সঙ্গে সঙ্গে সবাইকে পুলিশ অফিসার একদম টপ টু বটম চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাইকে ট্রান্সফার করে দিয়েছে। অপরদিকে আসামে আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনারের সঙ্গে কতটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে আসামের ভোটটা কবে হচ্ছে, একটা ফেসে হচ্ছে, কবে করছে না বিহুর আগে করছে। একটা বাচ্চা ছেলেও জানে যে জুবিনবিহীন বিহুর পরে যদি এখানে ভোটটা করতো তাহলে বিজেপি ধূলিসাৎ হয়ে যেত। গাছের যদি ভর্তি পাতা থাকে, কোনো বৃষ্টি বা রোদ্দুর না হলে যেন পাতা ঝরে পড়ে যায়, ঠিক সেরকম জুবিনবিহীন বিহুর পরে যদি ইলেকশন হতো তাহলে সেম কেস বিজেপির হতো। তো ইলেকশন কমিশনারের কানে কানে কি কেউ বলে দিয়েছিল যে এই ডেটে ইলেকশনটা করো, একটা ফেসে করো, বিহুর আগে করো? 50 বছর ধরে ইলেকশন হচ্ছে, কোনো দিন দেখেছেন নাকি যে ইলেকশন বিহুর আগে হয়েছে? আমি নিজে 5টা ইলেকশনে পার্টিসিপেট করেছি, আমি তো কোনোদিনও দেখিনি। না, এটা তো আসামের এরপরে প্রেক্ষাপট গেল। আমি যদি বাংলার দিকে একটু বাংলার কথা যদি বলি, এরমভাবে কোনোদিন করে, আরে দিদিকে যাই করবেন, দিদি হচ্ছে মা মাটির মানুষের মাতৃ, আর আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা লিখে রেখে দিন, যত এজেন্সিকে আপনারা কাজে লাগান, আর ওইখানে যদি সারা ভারতবর্ষের মিলিটারিও সব ওইখানে এনে ফেলে দেবেন, তারপরেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। 250-এর উপরে সিট পাবে, 30টাও পাবে। জয়লাভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে প্রতিক্রিয়া ছিল 2026-এ 226টা আসন সত্যি কি পারবেন নিতে? এবার 250টা পাবে। 250। হ্যাঁ। আমি একটু বিজেপির কাছে যাব। বাপি পাল জুড়ে গেছেন আমার সাথে, নর্থ বেঙ্গল থেকে রয়েছেন। বাপিদা, এই মুহূর্তে তৃণমূলের যে আশ্বাস, মানে তৃণমূলের যে একটা আশা বলতে পারি যে 226টা আসন 2026-এ, দেখুন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বুঝে গেছে যে এই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে কি করেছে। যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি শপথ নেওয়ার সময় বলেছিল লাল নীল সবুজ আমি দেখব না, কিন্তু ক্ষমতায় আসার পরে উনি যা করেছেন বাংলার মানুষ অক্ষরে অক্ষরে লিখে রেখেছেন। 14 তারিখে আমাদের ব্রিগেড সমাবেশ ছিল, সেই ব্রিগেড সমাবেশে যেভাবে একজন মন্ত্রী তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের মহিলা এবং বাসের উপরে যেভাবে ওরা পাথর বৃষ্টি করেছে, তার যে A1 দিয়ে ভিডিও বানিয়ে উল্টা আমাদের বিরুদ্ধে কেস দেওয়ার চক্রান্ত করেছে, সেটাও ওরা ধরা পড়ে গেছে। তাই বাংলার মানুষ আর চাচ্ছে না এই তৃণমূল কংগ্রেস বলে এই সরকারকে, মানুষ বিসর্জন দিতে রাজি হয়ে গেছে। তাই এবার 14 তারিখের ব্রিগেডের সমাবেশ প্রমাণ করে দিয়েছে, তাই ওদের মাথা খারাপ হয়ে গেছে। এবার হয়তো আমরা ক্ষমতার থেকে চলে যাচ্ছি। বাপিদা, শিলিগুড়িতে বিজেপি 50% মানুষ তো বাইরে থেকে এনেছে, আপনি দেখেছেন, সব চ্যানেল দেখিয়েছে তো। আজকে বিহার আর ইউপি থেকে 10টা ট্রেন এসছে। আর একটা কথা শুনে নিন, মন্ত্রীর ঘরে অ্যাটাক করার পরে আমরা সামঞ্জস্য বজায় রেখেছি বলে কিছু হয়নি, নাহলে তো অনেক কিছু করে দিত। সভ্যতা জানে, আপনারা অসভ্যতার নায়ক। আপনারা বিজেপি সভ্যতা জানে? বিজেপির কোন বাঙালি লিডার আছে? পুরো বিজেপি তো বহিরাগতদের লিডার দিয়ে বিজেপি চালাচ্ছে। আর বহিরাগতরা বাংলার সভ্যতা শেখাবে? বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ নেতাজির জায়গা, এখানে আপনাদের থেকে শিক্ষা লাগবে না। আপনারা যদি চলে আসে, আসা তো কোনোভাবেই আসতে পারবে না, সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হবে। আর এখানে যদি বিজেপি আসতে লাগে, বিজেপি লিডার করতে লাগে,
আজকে আপনারা 50 বছরে 5টা লিডার করতে পারেননি, আপনাদের কোনো জায়গায় বুথ কমিটি নেই, আপনারা কোথায় আসবেন? ব্যানার্জির টাকা, এটা আমাদের ট্যাক্সের টাকা। বেশ, যারা আমি একটু আজকে থামাবো। ট্যাক্সের টাকা বাবা, বলেই আমি তো দুজনকে থামাবো, আমি বলেই তো কংগ্রেসের কাছে চন্দ্রবাবু যাবো। কংগ্রেসের থেকে এই 4 মুহূর্তে লক্ষ অন্য হাজার জায়গায় কোটি যাবো। টাকা দিচ্ছেন না, লজ্জা করে না টাকার কথা বলতে? সেন্ট্রাল কোনো বাপিদা টাকা এবং দিচ্ছে? অভিজিৎ, আমি দুজনকেই থামাবো, আমি আসবো, আবারও আসবো। আমি একটু কংগ্রেসের উত্তর নেবো। এই মুহূর্তে অর্ণব রায় আমার সাথে জুড়ে গেছেন। অর্ণব দা, এতক্ষণ আমরা যেমনটা দেখছিলাম যে বিজেপি এবং কংগ্রেস এখানেও সেই একই রকম ভাবে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু কংগ্রেস এবারের 26-এর ভোটে প্রার্থী কবে দেবে এখনো পর্যন্ত তাদের প্রার্থী স্থির হলো না। অর্ণব দা শুনতে পাচ্ছেন? অর্ণব দা শোনা যাচ্ছে না? অর্ণবদার কাছে কোনো সাউন্ড এই মুহূর্তে নেই। আমি একটু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে জুড়ে গেছেন। সুকান্ত দা, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, ভবানীপুর থেকে শুরু করে নন্দীগ্রাম একেবারে সকাল থেকে আমাদের নজর ছিল, এবং এই যে দুই কেন্দ্র এবং এই দুই কেন্দ্রের ক্যান্ডিডেট আমরা বিজেপির আগেই পেয়ে গেছিলাম, এবার তৃণমূলের আজকে প্রকাশ হলো। তৃণমূলের আজকে যদি তালিকার দিকে আমরা তাকাই, কোথাও কি চমক পেলেন? কে বলতো? আমি এখন একটা চ্যানেলে আছি, পরে কথা বলছি। সুকান্ত দা শুনতে পাচ্ছেন? সুকান্ত দা বা অর্ণব দা, কেউ কি শুনতে পাচ্ছেন? না, দুই অতিথি আমার। সুকান্ত দা শুনতে পাচ্ছেন? সুকান্ত দা, আজকের যে প্রার্থী তালিকা প্রকাশ হলো সেই তালিকাতে চমক কেমন দেখলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? সুকান্ত দা, বিজেপি এবং তৃণমূলের যে তালিকা শুনতে পাচ্ছেন সুকান্ত দা? না, সুকান্ত দার কোনো সাউন্ড নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি আবারও একটু চলে যাব, বিজেপি এবং তৃণমূল আমার সাথে এই মুহূর্তে রয়েছেন। আমি বাপিদার থেকে জানতে চাবো, বাপিদা, এই যে শিলিগুড়ি, যেখানে একদিকে শঙ্কর ঘোষ, অন্যদিকে একেবারে মেয়র তৃণমূলের হয়ে তিনি লড়ছেন গৌতম দেব, এই যে লড়াইটা, কি মনে হচ্ছে কার পাল্লা ভারী? দেখুন, উত্তরবঙ্গ বরাবরই বিজেপির পক্ষে। মানুষ উত্তরবঙ্গে বিজেপিকে ঢালাও উপহার দিয়েছে। বিজেপি কিন্তু উত্তরবঙ্গে আমাদের এমএলএ এমপিরা অনেক উন্নত কাজ করেছে। এমপিতে কটা সিট পেয়েছেন? এরা দ্বিচারিতার রাজনীতি করেছে। পেয়েছিলেন? আজকে আমি একটা কথাই বলবো, যে আজকে এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড আজকে বাংলার মানুষ ডিপ্রাইভ হয়েছে, বাংলার মানুষ ঠিক মতন চিকিৎসা পায়নি। কিন্তু আয়ুষ্মান ভারত বলে আমাদের মোদিজির যে আয়ুষ্মান ভারত কার্ড, সেটাকে এখানে লাগু করতে দেওয়া হয়নি। তার একটাই কারণ, যে মোদিজির নাম ফেটে যাবে, সেন্ট্রালের নাম ফেটে যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বরাবরই এই উত্তরবঙ্গে ভরাডুবিতে ছিল, এবারও থাকবে। আমাদের শঙ্কর ঘোষ মহাশয়, ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় গত নির্বাচনে 89,370 ভোটে জিতেছিল। প্রতিদ্বন্দ্বী ছিলেন ওম প্রকাশ মিশ্র তৃণমূল কংগ্রেসের। সেই সময় কিন্তু ক্যান্ডিডেট খুঁজে পায়নি শিলিগুড়ির থেকে, তাই ওম প্রকাশ মিশ্রকে কলকাতা থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি দেখে দিয়েছিল উত্তরবঙ্গে কিভাবে রেজাল্ট করতে হয়, মানুষ আমাদের কাছে কিভাবে সমর্থন করেছিল, সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। আজকে উত্তরবঙ্গে যে আমাদের শিলিগুড়ির মেয়র আছেন, শিলিগুড়ির মেয়র আছেন গৌতম দেব, উনি একবার বললেন উনি ডাবগ্রাম থেকে দাঁড়াবেন, ডাবগ্রাম থেকে দাঁড়ালেন না, উনি আজকে শিলিগুড়িতে আসলেন। এখানে শিলিগুড়িতে আসার পরে আজকে আমাদের ডক্টর শঙ্কর ঘোষ যেই মার্জিনে জিতেছিলেন 89,370 ভোটে, সেই ভোটের থেকে ব্যাপক ভোটে এখানে জয়ী হবে এবং 1.5 লক্ষ ভোটে বেশি জয়ী হবে। দেখুন, উত্তরবঙ্গে যে লোকসভা ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশনের রেজাল্টটা দেখুন, প্রত্যেকটা জায়গায় বিজেপি হেরেছে। তারপরে যখন বাই ইলেকশন হলো, বাই ইলেকশনে বিজেপি হেরেছে। আর উত্তরবঙ্গের মানুষ জানে যে এই আমাদের মাতৃ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ক্যাপ্টেনশিপে উত্তরবঙ্গে কতটা উন্নতি হয়েছে। 1-8টা সিট জিতে গেছে, 80,000 ভোটে জিতেছে, ওগুলো ভুলে যা। আজকে রামনিবাস পাসওয়ান
হায়েস্ট ভোটে জিতেছিল 4,50,000, এখানে আসামের রকিবুল হোসেন জিতেছে 10 লাখ। তো ওটা কোনো কোনো সময় হয়তো হয়ে গেছে, কিন্তু যেভাবে উন্নয়নের বন্যা আমাদের মাতৃ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের বন্যা পশ্চিমবঙ্গে করে গেছে, করে দিয়েছে, প্রত্যেকটা ঘরে স্বাস্থ্যসাথীর কথা বলছে, আজকে স্বাস্থ্যসাথীর আছে বলে গরিব মানুষরা হসপিটালে ভর্তি হয়ে তাদের চিকিৎসা করছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, তার জবাব দিচ্ছে এই লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছে না বলেই তো আজকে তাদের এই অবস্থা হচ্ছে। উত্তরবঙ্গে ক্যান্ডিডেট পায় না, উত্তরবঙ্গে কে দাঁড়াবে সেটাও বিজেপি ঠিক করতে পারছে না। বেশ, আমি একটু কংগ্রেসের কাছে যাব। এই মুহূর্তে অর্ণব দাস বিজেপি রয়েছেন আমার কোনো সাথে। অর্ণব দাস জায়গায় শুনতে কোনো পাচ্ছেন? কমিটি নেই। সুতরাং আপনারা অর্ণব মনে দাস শুনতে রাখবেন পাচ্ছেন? যে এবারে সুকান্ত দাস শুনতে পাচ্ছেন? যে ইলেকশন, এই সুকান্ত দাস ইলেকশন শুনতে পাচ্ছে? আমি অভিজিৎ একটু থামাবো, আমি একটু সুকান্ত দার কাছে যাবো। সুকান্ত দা, অনেকক্ষণ ধরেই এই যে আমরা আলোচনা শুরু করেছি, যেখানে আজকের দিনে বিজেপির গতকালকে দেখার পর আজকে তৃণমূলের প্রার্থী আমরা দেখতে পেলাম। ইতিমধ্যেই প্রার্থী তালিকাতে কি কোনো চমক বা কেমন দেখলেন? আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার থেকে শুরুতেই জানতে চাইবো, দুই দলের দুই প্রার্থী কি মনে হচ্ছে? দেখুন, আমার মনে হয় দুটো দলই খুব ব্যালেন্স করে প্রার্থী দিয়েছে। এক দুটো জায়গায়, যেমন রাজগঞ্জে খগেশ্বর রায় 4 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেস তাকে সরিয়ে স্বপ্না বর্মন, বিখ্যাত অ্যাথলিট, তাকে দাঁড় করিয়েছে। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অলরেডি খগেশ্বর রায় সহ জলপাইগুড়ি জেলা যে চেয়ারম্যান পদে ছিলেন, আর সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন, আরো তার কর্মীরাও ইস্তফা দিয়েছেন। এবার বাকি জায়গা মাল বিধানসভায় বুলুচি কড়াই, যিনি বামফ্রন্টের আমলেরও মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, তিনিও কিন্তু আবার টিকিট পেয়েছেন। এই নিয়েও অসন্তোষ রয়েছে। আর এদিকে বিজেপির বলতে গেলে দিনহাটায় আমরা আগে দেখেছি যে নিশীথ প্রামাণিক দাঁড়াতেন, এবার নিশীথ প্রামাণিককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অন্য একজনকে দাঁড় করানো হয়েছে। তাছাড়া তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর এবং দক্ষিণে প্রার্থী পদ খুব একটা বদলায়নি বিজেপি, এবং শিলিগুড়িতে শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে, এবং তৃণমূল কংগ্রেস তার পুরনো ঘোড়া গৌতম দেবের উপর ভরসা রেখেছে, এবং ডাবগ্রাম ফুলবাড়িতে মূলত এবার কি হয় সেটাও একটা দেখার। মাটিগাড়া শঙ্কর মালাকার রয়েছেন তৃণমূল প্রার্থী, এবার যে নির্বাচনে যাকে দাঁড় করানো হয়েছে, এবং রায়গঞ্জ থেকে শুরু করে ইসলামপুর তৃণমূলের প্রার্থী কিন্তু চেঞ্জ হয়নি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও যেন একটা ব্যালেন্স রাখা হয়েছে, এবং জলপাইগুড়িতে কৃষ্ণ দাসকে দাঁড় করা হয়েছে, বহুদিনের তৃণমূলের একজন মানে কর্মী, তাকে দাঁড় করানো হয়েছে। এটাও একটা পজিটিভ দিক হতে পারে। আর সার্বিকভাবে উত্তরবঙ্গ কিন্তু বিজেপির গড়। একটু আগে আমি শুনছিলাম যে উত্তরবঙ্গে বিজেপি সেরকম কিছু করতে পারেনি, বা যেটা করেছে ওটা খুব একটা উল্লেখযোগ্য নয়, কিন্তু তুমি দেখবে বিজেপি কিন্তু উত্তরবঙ্গের একদম দিনহাটা থেকে শুরু করে কোচবিহার উত্তর দক্ষিণ থেকে শুরু করে মাথাভাঙ্গা থেকে শুরু করে এবং শিলিগুড়ি, সব জায়গাতে কিন্তু তার প্রার্থীদের জিতিয়ে এনেছে। কিন্তু বাগান এলাকায়, যেটা নাগরাকাটা থেকে শুরু করে কুমারগ্রাম, এই অঞ্চলগুলোতে হয়তো বিজেপি একটু ব্যাকফুটে থাকতেও পারে, কারণ যেহেতু চা বাগানগুলো বন্ধ হয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা মানে আশ্বাস দিয়েছিলেন যখন আলিপুরদুয়ারে এসেছিলেন যে এই বাগানগুলো খোলা হবে। সে অর্থে কিন্তু চা বাগান খোলার ক্ষেত্রে বিজেপিকে খুব একটা তৎপর হতে দেখা যায়নি। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শঙ্কর ঘোষ এবং গৌতম দেব, এবং গৌতম দেবও এই জায়গাটা যেমন হেভিয়েট, যেমন ভবানীপুর একটা দুর্দান্ত ফাইট হতে চলছে, সে একইভাবে কিন্তু এই শিলিগুড়িকে কেন্দ্র করে এই ফাইটটা দেখা যেতে পারে। তো আর দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং তো মূলত মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছে। এবার এই যে সার্বিক পরিস্থিতিতে একটা ব্যালেন্স আমার মনে হয় প্রার্থী তালিকা দুটো দলই দিয়েছে। আমার আরো বেশ কিছু প্রশ্ন তো থাকলেও সুকান্ত, আমি আসবো পরবর্তীতে। আমি একটু অর্ণবদার কাছে যাবো, অনেকক্ষণ ধরে অর্ণবদার কাছে আমি যাওয়ার চেষ্টা করছি। অর্ণবদা, কংগ্রেস, আমি শুরুতেই জানতে চাইবো যে কবে প্রার্থী দেবে কংগ্রেস? ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে হয়তো প্রার্থী ঘোষণা হয়ে যাবে। আগামী কালকে আমাদের প্রার্থী আমরা জানতে পেরে যাব, কারা প্রার্থী হচ্ছেন না হচ্ছেন, এটা কালকে জানা যাবে। অনন্ত, আমরা এতদিন ধরে দেখেছি যে জোট হয়েছে কংগ্রেসের, এবার কি মনে হচ্ছে যে আপনারা কি কোনোভাবে কোনো জোটে যাচ্ছেন? না, এবার আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে
আমরা 294টা আসনেই আমরা এককভাবে লড়বো। এখানে আমাদের সাথে কোনো জোট হচ্ছে না। আরো একটি বিষয় যেটা উল্লেখ করা রয়েছে অভিজিৎদা, আজকে প্রার্থী তালিকা যখন দেখলাম তখন তৃণমূল মানেই আমরা জানি যে একটা তারকা চমক থাকে, তারকা প্রার্থীদের মুখ থাকে, সেই জায়গায় এবার কি কিছুটা কম? না, তারকা তো আছেই, বরানগরে আমাদের তারকা প্রার্থী আছে, আর তৃণমূলের তারকা প্রার্থী অনেকেই তো আপনি জানেন যে পার্লামেন্টে আছে, আর পার্লামেন্টে সাইনি যেভাবে কথা বলে, এটা তারকার থেকে আমার মনে হয় পার্লামেন্টারিয়ার যদি ডক্টরের ডিগ্রি থাকতো সেটা ওর পাওয়ার উচিত ছিল। এখন অন্যান্য ক্ষেত্রে তো তারকা প্রার্থী তো যারা রয়েছেন তো রয়েছেন, নতুন কোনো মুখকে কেন তুলে আনা হলো না এবারে? না, কিছু কিছু তো নতুন মুখ এসছে, এক দুটো তো এসছে, আর এটা ডিসিশন নিশ্চয়ই দিদি ভেবেছে যে ওদের তারকা তো সবসময় তৃণমূলের সঙ্গেই আছে, তারাই হয়তো রাজি হয়নি বা তারা বলেছে যে আমরা দিদির সঙ্গে থাকবো। যেমন সৌরভ গাঙ্গুলি তো সবসময় দিদির সঙ্গে আছে, তো তা বলে সৌরভ গাঙ্গুলি যদি বলে যে প্রার্থী হবে বা দিদি প্রার্থী করতে চায়, নিশ্চয়ই প্রার্থী হতে চায়নি, তো এই ধরনের তো থাকছে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলিকে তো আমরা কোনো রাজনৈতিক কোনো মুখ হিসেবে আমরা ধরছি না, তিনি হচ্ছেন আইকন। তিনি বিজেপির সাথেও রয়েছেন, বিজেপির সাথেও তার যেরকম সখ্যতা রয়েছে তৃণমূলের সাথেও রয়েছে। আমি আদার্স মানে টলিগঞ্জের কথা বিজেপির যদি আমি সঙ্গে বলি, এখন থাকবে কি করে? ওইভাবে সজল ঘোষ যদি সৌরভ গাঙ্গুলির মতো একটা ভারতবর্ষের গৌরবকে যদি আজকে গালি দেয়, আজকে যদি একটা বাজে কথা বলে, তাহলে কোনোদিন বিজেপির সঙ্গে থাকে? ওদের তো, ওরা তো নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মারে। ওদের যখনই কোনো প্রার্থী মানে কারো কেউ যদি একটু চিফ মিনিস্টারের কাছে তো সবাই যাবে, তো চিফ মিনিস্টারের কাছে তো চিফ মিনিস্টার হচ্ছে চিফ মিনিস্টার তো কোনো পার্টির চিফ মিনিস্টার না, পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। তার সঙ্গে যদি ঘনিষ্ঠতা থাকে আর তার জন্য যদি তাকে ক্রিটিসাইজ করে, তো তার স্বাভাবিক তার একটা রিয়াকশন যেরকম তারকাদের হবে, ঠিক সেরকম রিয়াকশন পাবলিকের মধ্যে হবে। এই কারণে হয়তো আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে এই সৌরভের জন্য হয়তো ওইখানের মানুষ রেগে গেছে বা যারা নন্দীগ্রামের যদি কথা বলি, সেখানে পবিত্র কর শুভেন্দু অধিকারীর বিপরীতে পবিত্র করকে দাঁড় করানো হচ্ছে, যে পবিত্র কর শুভেন্দু অধিকারীর হয়ে একটা সময় আমরা দেখেছিলাম যে সমস্ত কাজ করতেন, সেই পবিত্র করের উপরে ভরসা, যে পবিত্র করকে ঘিরে কিন্তু টিএমসি কর্মী খুনের মতন অভিযোগ উঠে এসেছিল। কি মনে হচ্ছে পবিত্র কর কি কোনোভাবে পারবে আপনাদের হাল ধরতে? দেখুন, পবিত্র কর এই কারণেই পারবে, পবিত্র কর সব জানে যে শুভেন্দু ছল চাতুরি কীভাবে জিতেছিল বা কীভাবে ও ছল চাতুরি করে ভোটের সময় ভোটের ব্যালট বক্সকে চেঞ্জ করে দেয়, কীভাবে লোডশেডিং করে একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে হারাতে লাগে। তো পবিত্র কর যখন শুভেন্দুর লোক ছিল তো সব জানে যে কী সিস্টেমে হয়েছে। সুতরাং যে সিস্টেমে শুভেন্দু জিতেছিল ওই সিস্টেমেই পবিত্র কর করবে, এটা তো ঘটনা যে যে যেরকম করবে তার ফল সেরকমই হবে। তো ওর জন্য পবিত্র কর একদম ফিটেস্ট, যে পবিত্র কর তিনি যে শুভেন্দুর সব নারী নক্ষত্র জানে কি ছলচাতুরি করে জিতেছিল, পবিত্র করের থেকে ভালো কেউ জানবে না। ওর জন্যে ঠিক সেম ছলচাতুরি করে ও আসবে। আপনি যদি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলি, জ্যোতিপ্রিয় মল্লিক মানে আমরা জানতাম যে একের পর এক দুর্নীতি, সেই জ্যোতিপ্রিয় মল্লিককেও প্রার্থিত্ব মানে পদ দেওয়া হলো, প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো, তার মানে দুর্নীতি কি কোনো প্রাধান্য নেই? দেখুন, কোনো ইস্যু নেই? দেখুন, ওদের কার আন্ডারে হয়েছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওদের শাস্তি দিয়েছে, শাস্তিটা দিয়েছিল সিবিআই। তো সিবিআই এর জেলে পাঠানোর পরে যদি সিবিআই আদালতে তাদের দোষমুক্ত করে দেয়, তাহলে প্রার্থী দিতে কি আছে? সে তো অমিত শাহ তো জেলে গেছিল, তো অমিত শাহ তো এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ তো 3 মাস জেলে ছিল, তাহলে অমিত শাহকে প্রার্থী করবে না? সেরকম তো হয়নি। তো অমিত শাহ যখন জেলে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, জ্যোতিপ্রিয় মল্লিক বিনা বিচারে বিনা ইয়েতে বেল পেয়ে ও যদি সিবিআইয়ের ওখান থেকে ছাড়া পেয়ে এখন যদি প্রার্থী হয়, ও বিপুল ভোটে জিতবে। আমি একটু সুকান্তদার কাছে যাবো। সুকান্তদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি পবিত্র কর বা জ্যোতিপ্রিয় মল্লিক বা শওকত মোল্লা যে নামই উঠে আসুক না কেন, তৃণমূলের উত্তর আমরা শুনলাম বা পেলাম, কি মনে হচ্ছে? আসলে দুর্নীতি ব্যাপারটা তো সয়ে গেছে আমাদের কাছে, এবং তুমি দেখেই থাকবে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে যারা বলে উন্নয়ন দাঁড়িয়ে আছে, একদম
তিনিও রয়েছেন, তার সঙ্গে তুমি দেখবে আমাদের পার্থবাবু, তিনি আবার জনসংযোগ করছেন। তাহলে দুর্নীতিটা যেখানে একদম সমান্তরাল গতিতে প্রশাসনের সঙ্গে চলে, এখন জ্যোতিপ্রিয় বাবু রেশন দুর্নীতি থেকে এত বড় একটা দুর্নীতি, তারপরেও তাকে যখন, আমার মনে হয় যে এই ক্যান্ডিডেটদের রাজনৈতিক দলগুলো কেন পদপ্রার্থী করে নির্বাচনে, কারণ এর মাধ্যমে মানুষের মনে কিন্তু অন্য বার্তা যায়। তারা হয়তো জিতে যেতে পারে সুপ্রীতি, কিন্তু রাজনৈতিক যে মানে আবহ, সুস্থ রাজনৈতিক একটা সংস্কৃতি, তার সঙ্গে এটা যায় না। এবং তৃণমূল কংগ্রেসের শুধু মানে আমি দেখেছি যে এই যে নামগুলো তুমি বললে, এই নামগুলো থাকার অর্থ তারা কি আর কোনো প্রার্থী খুঁজে পেল না, যে একদম জ্যোতিপ্রিয় মল্লিককেই করতে হলো। এখানেই প্রশ্ন। তো আমার এই জায়গাতে যে প্রার্থী চয়নের ক্ষেত্রে আরো বেশি বোধহয় জোর দেওয়া যেতে পারতো, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে রাখা যাবে না। এটা কিন্তু বিজেপি তার হালে পানি পেতে পারে, বিজেপি প্রচার করতে পারে, বিজেপি অলরেডি প্রচার করছে, এবং এই জায়গাতে বিজেপিকে একটা জায়গা বা একটা রাস্তা খুলে কোথাও দেওয়া গিয়ে হলো এগিয়ে যে দিল। দুর্নীতি। আচ্ছা, বলুন অভিজিৎ। জ্যোতিপ্রিয় মল্লিকের কথা যখন বলছেন, আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, যে জ্যোতিপ্রিয় মল্লিক যতদিন খাদ্য দপ্তরের মন্ত্রী ছিল, তার ISPS ছিল হচ্ছে মনোজ আগরওয়াল। তো আপনি কি ভাবেন যে যদি জ্যোতিপ্রিয় মল্লিক কোনো দুর্নীতি করে, তাহলে এখন যে পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন কমিশনার মনোজ আগরওয়াল কোনো দুর্নীতি করেনি? এটা তো কোনোদিনও সম্ভব না, কারণ যে সেক্রেটারি থাকবে সে নিশ্চয়ই জানবে। তো বিজেপি তো তার উপরেই পুরো ইলেকশনটা ছেড়ে দিয়েছে। সুতরাং এসব কথা বলে কোনো লাভ নেই। যখন প্রমাণিত হবে তখন সেটা দুর্নীতি প্রমাণিত হবে। কোনো প্রমাণ তো সিবিআই করেছে, এটা তো কলকাতা পুলিশ করেনি। যখন ওরা সিবিআই এর প্রমাণ দিতে পারেনি, সিবিআই কোর্ট থেকে যখন বেল পেয়েছে, তখন সে নিশ্চয়ই জনপ্রতিনিধি হতে পারে। মানে সিবিআই প্রমাণটাকে প্রমাণ হিসেবে ধরছেন না? এবারে যে জনার্দন সুকান্ত দা, ওরা ডিসিশন নেবে, যেখানে দাঁড়িয়েছে ওখানে তো আমি বা আপনি ভোট দেবেন। সেই এলাকার মানুষ যদি মনে করে যে তার সৎ আছে, তাকে ভোট দেবে। তারা যদি মনে করে যে সে দুর্নীতিগ্রস্ত, তাকে ভোট দেবে না। এটাই তো নিয়ম। আমরা আসলে সুপ্রীতি জীবন কৃষ্ণ বাবুকে পাঁচিল টপকাতে দেখেছি, তুমি দেখেছো, মোবাইল ছুটতে দেখেছো, এবং সেটা বললাম না সয়ে গেছে। মানে এটা যদি হয়েও থাকে, মানে দুর্নীতিতে মনোজ আগরওয়াল যদি যুক্ত থাকে, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ থাকতো, সে অভিযোগ তো নেই। এখন যা অভিযোগ রয়েছে তা প্রমাণ হয়নি, ধরে নিলাম, তাও তো তিনি অপরাধী হতেও পারে। এবার সেক্ষেত্রে জীবন কৃষ্ণ বাবু কেন এরকম পাঁচিল টপকাতে গেলেন, সুপ্রীতি এর উত্তর কি তুমি পেয়েছো? সুতরাং সিবিআই ইডির ব্যর্থতা যদি আমি ধরেও নিই যে তাদের কনভিকশন রেট ঠিক নয়, কিন্তু এই দুর্নীতি পরায়ণ যারা ব্যক্তি, তাদেরকে আমরা যদি ইলেকশনে দাঁড় করিয়ে দেই, তাহলে তৃণমূল কংগ্রেস দল হিসেবে যেহেতু তারা চাইছে একটা মাস পার্টি হতে, সেই মাস পার্টি হতে হওয়ার একটা অন্তরায় তৈরি হবে। তো কারণ আমার মনোজ আগরওয়ালের তুলনা টেনে একটা এত বড় দুর্নীতিকে আটকানো যায় সুপ্রীতি। দুর্নীতির আষ্টে পৃষ্ঠে বিধে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তা কিন্তু আমরা জানি, কিন্তু উনি উদাহরণ টানলেন মনোজ আগরওয়ালের। এবার তাহলে ঠিকই রয়েছে, আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে রেখে দিন, অসুবিধার কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন যে কেন পাঁচিল টপকাতে হচ্ছে, কেন লুকোতে হচ্ছে, আর সবচেয়ে বড় কথা আরজি করার সময় কেন যে নিগ্রাহিতা তার দেহকে কেন পুড়িয়ে ফেলা হলো, এবং সেখানে একজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন, তার উত্তরও আমরা পাইনি। কেন কেন তার দেহ কর্ডন করে রাখা হয়েছিল, তার বাবা মাকে দেখা করতে দেওয়া হয়নি, এই উত্তরগুলো তো দিতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে আরজি করের কেসটা কে করছে, কলকাতা পুলিশ করছে না সিবিআই করছে? তার জবাব কলকাতা পুলিশ তো সব তথ্য না এখন কে করছে, লোপাট করার করে ফেলেছে, তার সিবিআই তার রিপোর্টটা দিল না কেন? যদি কলকাতা পুলিশ তথ্য সরিয়ে দেয়, সিবিআই রিপোর্টটা দিল না কেন? সিবিআই ক্লিন চিট দিল কেন? সিবিআই কে দেওয়া হয়েছে, এত বড় একটা সংস্থা, ভারতবর্ষের সংস্থা, তাকে দেওয়া হয়েছে, তাকে রিপোর্ট দিতে লাগছিল, তাকে শাস্তি দিতে লাগছিল। এটা তো এরকম হয়ে গেল যে গুয়ের এপিট ওপিট দুটোই সমান।
সেরকমই বেশ, ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই ভোট যুদ্ধের যদি আমরা একটু পূর্বের দিকে চলে যাই, একটু যদি আমরা বিগত বছরের বিধানসভা নির্বাচনগুলোর ফলাফল দেখি, তাহলে বাংলায় তৃণমূল কতটা আসন পেয়েছিল এবং বিজেপি বা বিরোধীরা কিভাবে জিতেছিল, আমি একটু গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদের সামনে তা তুলে ধরবো। একেবারে 2016 সাল থেকে 2016 সাল, যেখানে তৃণমূলের ফলাফল আমাদের সামনে রয়েছে, যেখানে 221টা আসনে জয়ী হয়েছিল তৃণমূল। 2016 সালে বিজেপি পেয়েছিল 3টি আসন, কংগ্রেস পেয়েছিল 44, বামফ্রন্ট পেয়েছিল মাত্র 32টি আসন। 2016 সালের ফলাফল আপনারা দেখলেন। অন্যদিকে দেখাবো 2019 সাল। 2019 সালে যদি আমরা ছবি দেখাই, 2019 সাল, সেখানে তৃণমূল 164 আসন। 2019 সালে বিজেপি পেয়েছিল 121 আসন। বিজেপি 2019 সালে 121 আসন এবং তৃণমূল 164 আসন। কংগ্রেস কমতে কমতে গিয়ে ঠেকেছিল 2019 সালে মাত্র 9টি আসনে এবং বাম একেবারে জিরো, খাতাই খুলতে পারেনি। 2021-এর দিকে আমরা তাকাবো, যেখানে তৃণমূল পেয়েছিল 213টি আসন, বিজেপি পেয়েছিল 77। পরবর্তীতে আরো অনেকেই দল ত্যাগ করেছিলেন। জোট, বাম এবং কংগ্রেসের জোট মিলে পেয়েছিল 1টি এবং অন্যান্যরা খাতাই খুলতে পারেনি, 0। এবার 2026 কি হবে? 2026-এ আমি আবার চলে যাব আলোচনাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে বাপিদা জুড়ে গেছেন আরো একবার। বাপিদা, ভবানীপুর যেরকম আমাদের নজর কাড়া কেন্দ্র, আমরা সকলেই নজর রাখবো, হাই ভোল্টেজ কেন্দ্র, ঠিক সুকান্তদা যেমনটা বলছিলেন যে শিলিগুড়িও কিন্তু সেরকমই নজর কাড়া। শঙ্কর ঘোষ বনাম গৌতম দেব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিজেপি কতটা আশাবাদী? বিগত বছরের ফলাফল দেখে এবারে কি মনে হচ্ছে, সিট বাড়বে? দেখুন, এবার 200+ হবে। এটা বাংলার ট্রেন্ড একটা এমন দিকে চলে গেছে, ভারতীয় জনতা পার্টিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, মানুষ পাল্টাতে যাচ্ছে। 2026 বিজেপির জয় হবে, এটাই মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা। মানুষ এখন অবসাদে ভুগছে, মানুষ যন্ত্রণায় ভুগছে। বাংলায় মানুষের আজকে যে আর্তনাদ, মানুষ বলতে চাচ্ছে কিন্তু বলতে দেওয়া হচ্ছে না। মানুষকে যদি আজকে গণতন্ত্র হত্যা করা হয়, এই মমতা ব্যানার্জি যখন শপথ নিয়েছিলেন তখন বলেছিলেন আমি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমি সবাইকে নিয়ে চলবো। দেখা গেল এখানে যারা বিরোধীরা আজকে কাজ করতে গেলে তাদেরকে পারমিশন দেওয়া হয় না, কোনো রকম মিছিলের পারমিশন দেওয়া হয় না। আজকে এক শ্রেণীকে উনি তুষ্ট করার রাজনীতি করছেন। সেই রাজনীতি মানুষ বুঝে গেছে, সেই দুধেল গাইডও অবধি বুঝে গেছে। তাই দুধেল গাইড আজকে বলা শুরু করে দিয়েছে, মমতা ব্যানার্জি খালা, আপনি আমাদেরকে যেভাবে বোকা বানিয়েছেন, আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুনেছি সেই স্বতঃস্ফূর্তভাবে সংখ্যালঘু ভাইরা কিভাবে একের পর এক মিডিয়ার সামনে প্রকাশ্যে এসেছে। আজকে মানুষ এই জল্লাদ যেটা বলে না, বাংলা একটা পাহাড় পাথর থেকে এরা নিস্তার পেতে যাচ্ছে। অর্থাৎ এবার এই বাংলায় বিজেপি আসবে এবং তৃণমূলের বিসর্জন হবে। 1921 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ মোটামুটি সেঞ্চুরি করে ফেলেছিল পশ্চিমবঙ্গে। টোটাল বোধহয় আজকে সকালের ফ্লাইটে দিল্লি থাকলে বিকালের ফ্লাইটে আবার পশ্চিমবঙ্গে ভাষণ দিতে আসে। আর দুজনেই বলেছিল ইস বা 200 पार, तो 200 पार तो पगार पार हो गया। तो वही बात है, अभी जो देख रहे हैं ना ब्रिगेड पैरेड ग्राउंड में, তাহলে আপনারা ভয় পেলেন কেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? আমরা জীবনে ভয় পাইনি, আমরা জীবনে ভয় পাইনি। আপনারা মন্ত্রীর ঘরে অ্যাটাক করার পরেও আমরা সৌজন্য বোধ রেখেছি, আমরা ভয় পাইনি। এবার শুনে নিন, আপনাদের বলছেন না যে ওই মুসলিম ভাই বোনেরা এসছে, শুনুন, আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদীর প্রচারের জন্য হাজার হাজার লোক থাকে, সেগুলো যেন সাজানো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে কয়জন মুসলমান লোককে নিয়ে এসেছিল, ওটা আপনাদের পয়সা দিয়ে সাজানো। 26-এ মমতা ব্যানার্জির সরকার থাকছে না, তাই আপনাদের মেনে নেবে না। মানুষ প্রকাশ্যে চলে এসেছে, বলতে শুরু করে দিয়েছে আমরা বেকার ভাতা নষ্ট করছে, সেই প্রতিযোগিতা চলছে। তৃণমূল কংগ্রেস তারা মানুষকে ভোটের বুথ কেন্দ্রে আসতে দেয় না, বুথ জ্যাম করে রাখে।
তারা এইভাবে গণতন্ত্র হত্যা করে। তা আর কংগ্রেস বিজেপি স্টাইলটা কংগ্রেসের একটু আলাদা। এজেন্টরা কি করছিল? এরা যখন বুথ নির্বাচন জাম করেছিল কমিশনকে কাজে কংগ্রেসের এজেন্টরা লাগিয়ে কি করছিল? এরা জিলাপি নির্বাচন খাচ্ছিল? কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে ভোটদানের অধিকার থেকে বিরত করে এরা গণতন্ত্রকে হত্যা করছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটোই হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। একদল বুথ আপনাদের জ্যাম লজ্জা করে করে না? ভোট তৃণমূল করে নেয়, কংগ্রেসের আর একদল 36,000 নির্বাচন চাকরি কমিশনকে চলে গেল। অবৈধভাবে আজকে কাজে আপনারা লাগিয়ে দিয়ে দিতে পারছেন না। মানুষকে ভোটদান থেকে সমস্ত বিরত জায়গায় করে। হাইকোর্টের আপনারা অর্জুন থাপ্পড় সিং যখন খাচ্ছেন। তৃণমূলে থাকে আপনারা তখন বলতে ভালো লজ্জা লোক, লাগে না? আর অর্জুন আপনারা সিং যখন বেকার বিজেপিতে সমস্যা যায় না করতে তখন পেরে খারাপ হয়ে আপনারা যায়। ভাতা দিতে আবার বসেছেন। বিজেপি থেকে বেকার যখন অর্জুন যুবকদেরকে সিং ভাতা তৃণমূলে দিতে আসে বসেছেন। তখন আগে সে আবার ভালো লোক কর্মসংস্থান হয়ে দিতে যায়। পারেননি কেন আপনারা? এদের মধ্যে আজকে আসা আপনারা যাওয়া ভোটের চলে, এই ইলেকশনে জোড়াফুল আর দামাবাজার পদ্মপুর আগ দিয়ে এরা আপনারা পশ্চিমবঙ্গে বেকার ভাতা দিচ্ছেন, পরিবেশটাকেই লক্ষ্মীর নষ্ট ভাণ্ডার করে বাড়াচ্ছেন। দিচ্ছে। মানুষ কি আমাদের বোঝে নেই? পশ্চিমবঙ্গে যে মানুষ কি মানুষের বোঝে নেই? মধ্যে আজকে সৌহার্দ্য চাকরি, ছিল, চাকরি ভাব হারা ভালোবাসা যারা ছিল, যারা আছে, ভাইচারা লক্ষ ছিল, লক্ষ কোটি সেটা কোটি টাকা নষ্ট করে আপনাদের দিচ্ছে নেতাদেরকে তৃণমূল ঘুষ আর দিয়েছে, বিজেপি পার্টি। মন্ত্রীদেরকে ঘুষ দিয়েছে। এদের মধ্যে আপনাদের হাফ ডজন এমন মন্ত্রীরা কম্পিটিশন জেলে ছিল। ক্ষমতা দখল করার আপনাদের জন্য লজ্জা করে না এরা কথা মানুষকে বলতে? আজকে আর আপনারা কোন মানুষ মুখে বলে কথা মর্যাদা বলছেন? দিতে পারছে না। তৃণমূল কংগ্রেস, তৃণমূল মানুষ কংগ্রেসের বুঝে দুর্নীতি গেছে, আর তৃণমূল বিজেপির কংগ্রেসকে দুর্নীতির পার্থক্য মানুষই কিছু তার নেই। জবাব এরা 2026 শুধুমাত্র ক্ষমতা দখল করবার জন্য তৃণমূল সবকিছু কংগ্রেসকে করছে। বাংলাতে অনন্ত, আপনি খুঁজে যেহেতু পাওয়া এদের যায় না। মুর্শিদাবাদ থেকে একমাত্র রয়েছেন, একমাত্র মুর্শিদাবাদের উদ্দেশ্য বিজেপি হচ্ছে ক্ষমতাকে দখল করে পৃথিবীর রাখা। সর্বশ্রেষ্ঠ, এরা মানুষের কথা ভাবে না, সর্বশ্রেষ্ঠ দল, এরা মানুষের পৃথিবীর জন্য ভাবে না, এরা প্রথম গণতন্ত্রে দল, বিশ্বাস করে না, সর্বোচ্চ এরা দল। এই দলের সাথে আপনাদের ষড়যন্ত্রে কথা বিশ্বাস বলতে করে। লজ্জা অনন্ত, হয়। এরা আপনি কেউ যেহেতু রাষ্ট্রবাদী মুর্শিদাবাদ নয়, থেকে এরা রয়েছেন, জিন্দাবাদী। ব্রিটিশ শাসিত রাজ্যে অনন্ত, ক্ষমতায় মুর্শিদাবাদ আছে, মানে আমরা আসাম জানি যে থেকে আরম্ভ অত্যন্ত করে সংবেদনশীল, যেখানে যেখানে অত্যন্ত আমরা হাই ক্ষমতায় ভোল্টেজ আছি, একটা কেন্দ্র, আমাদের যেখানে কর্মসংস্থান ভোট দেখুন, মানেই মানুষই রক্ত বলবে ঝরা যেন সেখানে must হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘু সেই মুর্শিদাবাদের ভাইরা এই বসবাস করে, মুহূর্তের তারা পরিস্থিতিটা কত কেমন? শান্তিতে আছে। আপনার আজকে আপনারা এখানে- মুর্শিদাবাদ এখানে আপনারা জেলা একটা- একটা পুরো বাংলার মধ্যে তোষণের আলাদাভাবে রাজনীতি চলে। করছেন। এটা কংগ্রেসের এই তোষণের মাটি। রাজনীতি এখানে বুঝে মানুষ গেছে। কংগ্রেসের মানুষ তাই আজকে প্রতি আপনাদেরকে আর সমর্থন আস্থাশীল। করছে না। এখানে তাই আমাদের আপনাদের নেতা মাথা অধীর খারাপ হয়ে রঞ্জন গেছে। চৌধুরী, আপনাদের তাকে শুধু মাথা মানুষ খারাপ বিশ্বাস হয়নি, করে, ভরসা আপনাদের করে। আমি তাই বাপিদাকে একটু মুর্শিদাবাদ থামাবো। জেলায় বাপিদা, আমাদের আমি নেতা আসবো। কংগ্রেসের বাপিদা, আমি যারা আসবো। ক্ষমতায় আসবে, এখান থেকে বিধায়ক আমরা জিতাতে পারবো, আমরা বিশ্বাস রাখি। সমাবেশ হচ্ছে, সেখানে আপনাদের আর এই বোমা শিশির পিস্তলের আজকে এই তাদের আমদানি, সঙ্গভঙ্গ এ তো নিয়ে তৃণমূল আমাদের কংগ্রেস করেছে। বাসের উপরে লাঠি এই এবং কালচার তৃণমূল ইট কংগ্রেসের মারা কাজ। হয়। এবং আমাদের এবারের কত- ভোটেও কি মনে হচ্ছে? আমাদের বোমা যে পিস্তলের কর্মী আছে আমদানি তাদের থাকবে? থেকে মহিলাদের মুর্শিদাবাদ বোমা কথা পিস্তলের তো উঠে গেছে, আমদানি তো তারা তৃণমূল আহত কংগ্রেস হয়েছে। তো আজকে আপনারা ইলেকশন বলছেন, ডিক্লেয়ার হওয়ার আগে থেকেই শুরু করে দিয়েছে। মানুষ টিভি এদের খুলে কাছে দেখছে, বোম মানুষ পিস্তল পেপার পড়লে দেখছে, পঞ্চায়েতে এক মানুষ সময় কিন্তু দেখেছি আমরা তৃণমূলকে প্রত্যেকের জবাব দেওয়ার জন্য কোমরে বসে আছে। রিভলভার গোজা। আমাদের বুথে ঢুকতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে, এবং সবচেয়ে নির্লজ্জভাবে পুলিশ প্রশাসন তাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করেছে। পুলিশের সহায়তায় এখানে সংঘবদ্ধভাবে এখানে ক্রিমিনাল কাজসাজি চলে। অভিজিৎ, এই এই যে ইলেকশনের অভিযোগটা সময় বলুন আসছে, না তার কেন? জন্য কি কেন্দ্রীয় বাহিনীর উপর বেশি নির্ভরশীল? তার জন্য কি রাতারাতি বদলি করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের? অভিজিৎ, না না, শীর্ষ আমলাদের তো করেছে, এবার ইলেকশনটা ডিক্লেয়ারের পরে ইলেকশনটা কে আমাদের আমি করাবে? আসবো। কাছে বাপিদা, সবচেয়ে একটু বড় থামাবো, আমি প্রশ্ন আসবো। হচ্ছে, বিজেপি পার্টি কি চায় আপনি একটু এখানে জল খেয়ে নিন, তৃণমূল আমাদের একটু কংগ্রেসকে বলতে দিন। তৃণমূল পার্টি তো বিজেপি পার্টির এখানে বি টিম। বিজেপির কেন্দ্রীয় নেতারা চায় না, অভিজিৎ গাঙ্গুলি এর আগে বলেছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতারা চায় না যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল যাক, কারণ তৃণমূল বিজেপির স্বাভাবিক বন্ধু, আর বিজেপির একমাত্র বিরোধী হচ্ছে কংগ্রেস, সিপিএম যারা গণতন্ত্রের আমি অভিজিৎ, আমরা তো বাপিদাকে একটু চাইছি থামাবো। বিরোধী হোক। বাপিদা, একটু থামতে অনুরোধ করছি। কংগ্রেস খাতায় তুলতে পারে না, আপনি বড় বড় কথা বলছেন। কিন্তু তৃণমূলের নেতাদেরকে মদ মাংস খাই, তাদেরকেও ম্যানেজ করে দিচ্ছে। বাংলার জাগরণ সেটা হবে। কেন্দ্রীয় না, বাহিনী বাপিদা, এটা কোনো আমরা জনসভা বিশ্বাস নয়। করি। বাপিদা, একটু একদম থামতে নিশ্চিত অনুরোধ পতন। করবো। আর আপনারা বলছেন বাপিদা, আমাদের এটা কোনো শিলিগুড়ি জনসভা থেকে নয়, আরম্ভ এটা করে একেবারে ডাকবাম, ডিবেট ফুলবাড়ি শো থেকে আরম্ভ চলছে করে মাঠেগড়া, টেলিভিশনে। নকশালবাড়ি থেকে এখানে আরম্ভ কোনো করে এই ফাঁসিদহ থেকে ভাষণ আরম্ভ চলবে করে না। আমি একটু বাপিদা সাউন্ডটা একটু কমাতে উত্তরবঙ্গে। বলবো। আমি একটু সুকান্তদার কাছে যাবো। সুকান্তদা, এই যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাতে আমরা দেখেছি একেবারে টিম সেশনে যদি আমরা আমল বলি, সেখান থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বাংলা মানেই দেখে এসেছি 6 দফা, 7 দফা, 8 দফা পর্যন্ত নির্বাচন হয়েছে। এবারে গিয়ে একেবারে 2 দফাতে নির্বাচন। কি মনে হচ্ছে এই 2 দফায় নির্বাচনটা কার লাভ হবে বা কতটা সহজ হবে? আচ্ছা, আমি শুধু একটা কথা বলছি, এত যে বিজেপির কমপ্লেন ছিল যে এখানে প্রশাসনিক ব্যবস্থা ভালো না, এখানে এই না ওই না, প্রশাসন ঠিকমতো করে না, পুলিশ ঠিকমতো ভোট করায় না, তারা বাইরের শক্তি দিলেও ঠিকমতো ভোট এটা হচ্ছে না। অভিযোগ না দাদা, এটা দাদা সত্যি বলতে কথা। দিন তো, আপনি এটা যখন সত্যি কথা, মানুষ আরে ভোট এটা দিতে পারে না ডিবেট হচ্ছে, পশ্চিমবঙ্গে। আমাকে একটু বলতে দিন। এখন মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিতে পারে না। আপনি ভোট দিয়েছেন? পশ্চিমবঙ্গে না না, মানুষ আপনি ভোট দিতে পারে না। আপনি পুলিশ ভোট দাঁড়িয়ে আপনি থেকে আপনি তৃণমূল পার্টিকে সহায়তা করে। আপনি আগের বার ভোট এটা আপনারা দিয়েছিলেন? অস্বীকার করতে আমার পারবেন কথা না। আমার কথার অ্যানসার দিন। আপনি আগের বার ভোট দিয়েছিলেন? সিম্পল অ্যানসার বলবেন, ইয়েস অর
জন্য দিয়েছিলেন? বলুন। কোথায়
আপনি ভোট দিয়েছিলেন? আমরা পশ্চিমবঙ্গের বা আপনি ভোট মুর্শিদাবাদ দিয়েছিলেন জেলার কিনা বেশিরভাগ তার গ্রামগঞ্জে জবাবটা দিন না ভোট আপনি হয় না আগে। দাদা, আমাদের আরে ওয়ার্ডে ভোট আপনাকে হয়নি। জিজ্ঞেস করছি স্পেসিফিক, আপনি ভোট দিয়েছিলেন সেটা জবাব দিন। হ্যাঁ আমি ভোট দিয়েছি, তাহলে কিন্তু আপনি আমাদের মানুষ অনেক না। ভোটার ভোট আপনি দিতে তো পারেনি। বলছেন ভোট দিলে মানুষ না। আপনি তাহলে আপনি জানেন ভোট না, দিয়েছেন মানে পশ্চিমবঙ্গে আপনি নিশ্চয় মানুষ না। জানেন যে আমাকে বাংলার মানুষ আমাকে ভোট দিতে শেখাবেন পারে না। না। আমরা আমি চোখের আমি সামনে দেখেছি পশ্চিমবঙ্গেরও ব্যালট বাক্স ইলেকশন নিয়ে ফেলে করিয়েছি। দিচ্ছে দাদা একটা কথা নদীতে। শুনুন, আপনারা তৃণমূল আমি কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে ভোট কংগ্রেসে দেওয়ার ছিলাম, ব্যবস্থা আমি করতে দেয় না। প্রিয়রঞ্জন দাস মুন্সির পোলিং এজেন্ট পশ্চিমবঙ্গের ছিলাম। গণতন্ত্রকে নষ্ট করে দেয় একটা একমাত্র কথা তৃণমূল শুনে নিন, কংগ্রেস। আপনি ভোট দেওয়ার বাকিটা অধিকার একটু কেড়ে নিয়েছে সামনেই আজকে পশ্চিমবঙ্গে। আজকে আপনি শুধু একটাই কথা শুনুন, যে আজকে যখন ইলেকশন কমিশন আর কিছু না, কমিশনার আপনারা গণতন্ত্রভাবে লড়াই করুন, ভোটটা গণতন্ত্র দিয়েছে, লড়াই করার তার অধিকার সবার মানে আছে। আমি যদি আপনাদের বিজেপি স্বীকার করি, করতেই কেউ হবে যদি কংগ্রেস করে, যে কেউ যদি পশ্চিমবঙ্গে সিপিএম করে, সব জায়গায় গণতন্ত্র লড়াই হয়, পিসফুল। গণতন্ত্রে। এর জন্য পশ্চিমবঙ্গে আপনার কি জায়গায়- ভোট হয় আপনার পশ্চিমবঙ্গের জায়গায় মানুষ দুবার দেখতে দিয়েছে। পায়। ফাঁসিয়ে নাহলে তো দিয়ে এখানে আট শুধু দফায় ভোটের করতো। দিন না, এখন কাউন্টিং দু এর দফায় দিনও করার উদ্দেশ্য এখানে হচ্ছে ব্যালট তারাও বাক্সে মেনে ব্যালট নিয়েছে পেপার যে দিয়ে এখানে ভোট সব মারে। পিসফুলি ভোট হয়। কাউন্টিং এ ভোট হয় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে কাউন্টিং হয়ে এর যাবে সময়ও ভোট সারা হয়। ভারতবর্ষে। সারা আপনারা তো বাংলার একটা মানুষ আঞ্চলিক দেখেছে। দল, আপনারা একটা বাংলায় সাত থেকে দিয়ে আপনাদের মাঠ এত বড় বড় ডাকতে কথা। পারবেন না। পোলিং ভারতবর্ষে এজেন্ট না আছে। যাবে, বিজেপি ক্ষমতায় বাংলার আছে। মানুষ আরে বিজেপির বিরোধীদের কথা বলার পোলিং অধিকার এজেন্ট আছে। থাকে না নাকি? বিশ্বের সবচেয়ে বড় পোলিং দল এজেন্ট কেন বিজেপি। ভোট করতে গর্ব দিচ্ছে? হয় আমরা বিজেপি করি। বিশ্বের শুধু মিথ্যা কথা বলে কি বাংলায় আপনারা লোক বলে আমরা জিতবেন ভোট নাকি? করতে দেন। আর একটা কথা, তৃণমূল কংগ্রেস আপনারা থাকবে এই যে না। যুদ্ধের আর তৃণমূল কংগ্রেস যদি থাকবে না, আমি একটু শান্ত করবো প্রত্যেককে, আমি একটু থামাবো। এবং আলোচনা যেরকম ভাবে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, রাজনীতির মাঠে যেমনটা দেখা যাবে আজকে স্টুডিওতেও সেই হাড্ডাহাড্ডি লড়াই কোথাও গিয়ে পরিলক্ষিত হচ্ছে। আমি একটু সুকান্তদার কাছে যাব আরো একবার। সুকান্তদা, যে প্রশ্নটা আমি রাখছিলাম যে 2000 আমরা যদি 26-এ দেখি দু দফাতে ভোট, মানে এর আগে পশ্চিমবঙ্গ 8 দফা পর্যন্ত ভোট দেখেছে, সেই পশ্চিমবঙ্গে দু দফাতে ভোট একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত। কতটা লাভ কার রয়েছে এবং এই ভোট কতটা অবাধে হবে? দেখো সুপ্রীতি, 2001-এ কিন্তু এক দফায় ভোট হয়েছে, তারপর ধাপে ধাপে বেড়েছে। আগে নির্বাচন কমিশন মনে করেছিল যে বিভিন্ন ফেজে করলে তাহলে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ডিপ্লয় করা যায়, কিন্তু এবার নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় বাহিনীকেও একটা ওয়ার্নিং এর মতো দিয়েছে, তারা যদি উপদ্রুত এলাকায় বা যেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে সেখানে না যায়, তাহলে তাদের বিরুদ্ধেও একটা মানে কোনো ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এবং যে অঞ্চলগুলো উপদ্রুত ভোটের দিন এবং ভোটের পরবর্তীতে যে সকল উপদ্রুত হিংসা হয় যে এলাকাগুলোতে, সেখানকার পুলিশ অফিসারদের লিস্ট চেয়েছিল, সেই অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়েছে। আজকে যে তুমি শিলিগুড়ির পুলিশ কমিশনার বা যে পরিবর্তনগুলো দেখছো আইপিএস আইএস অফিসারদের, এই পরিবর্তনটা কিন্তু অনেক আগে চক আউট করা। তাহলে নির্বাচন কমিশন চাইছে প্রশাসনিকভাবে আরো কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ডিপ্লয় করা, কারণ সবচেয়ে বেশি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নেওয়া হয়েছে এবার। যেমন উত্তর 24 পরগনা 58 কোম্পানি, দক্ষিণ 24 পরগনা রয়েছে, কোচবিহার রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে 58 কোম্পানি। তারা এইভাবে ভাগ করে দিতে চাইছে এবং তারা ওয়েবকাস্টিং এর মাধ্যমে 100% নজরদারি চাইছে। সুতরাং নির্বাচন কমিশনের এই কথাগুলো এবং কাজে যদি কোনো ফারাক থাকে সুপ্রীতি, তাহলে তুমি ভোটের দিন হিংসা দেখতে পাবে। এবারে সুকান্তটা যদি হিংসার কথাতেই যদি আসি, তাহলে আমরা অন্যান্যবার দেখেছি যে ভোট ঘোষণার অনেক আগে থেকে পশ্চিমবঙ্গ মানে লাশ পড়ে যায়, রক্তারক্তি, বোমা বারুদ, যেমনটা আমাদের অর্ণবদা বলছিলেন মুর্শিদাবাদের এই যে জায়গাগুলো রয়েছে, অশান্তি লেগেই থাকে। কিন্তু এবারে কোথাও গিয়ে কি একটু শান্ত সবকিছু? অনেকটা কম্পারেটিভলি এখনই বলা যাবে না, কারণ তোমাকে যে বোমা বারুদ এবং যেগুলো হচ্ছে বিভিন্ন অস্ত্র, কিছুদিন আগেই এই নিউজ লাইভ বাংলায় তোমার একটা শোতে আলোচনা হয়েছে কত বোম, গুলি, বন্দুক মজুত রয়েছে এবং সাধারণ মানুষের কাছে সেই পিস্তল থেকে সবকিছু পাওয়া যাচ্ছে। তুমি কিন্তু একদম মানে এই জায়গা থেকে সুনিশ্চিত হতে পারো না যে নির্বাচন কমিশন, আমি বললাম যদি কোনো ফারাক থাকে, নির্বাচন কমিশন যা বলছে যদি সেভাবে হয় ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এটার পরে নির্বাচন কমিশন যে দু দফায় করলো এর কারণটা আরেকটা বলি। কি হয় যে দল ক্ষমতায় থাকে বা কিছু দল কি করে, যেই ফেজে ইলেকশনটা হয়ে গেল সেই অঞ্চলে থেকে অন্য অঞ্চলে মুভ করে,
এই মোবিলাইজেশন, এই যে অন্য জায়গায় গিয়ে সমস্যা তৈরি করতে পারে ক্যাডাররা বা যে কোনো রাজনৈতিক দল, আমি নাম কোনো দলই নাম নেব না, সেটা বন্ধ করার চেষ্টা নির্বাচন কমিশন করেছে। কিন্তু তুমি যেটা বলছো যে হিংসা মুক্ত নির্বাচন যদি হয়, তাহলে বাংলা মনে রাখতে হবে আবার ফিরে এসেছে তার পুরনো সংস্কৃতিতে। কিন্তু যদি না ফিরে আসে, তাহলে নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় নিজেদের নিতে হবে, কারণ তারা দফা কমিয়েছে, এতে খরচও কমেছে, আমি বলছি না, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট রাজ্য প্রশাসনের উপরেও নির্ভর করে সুপ্রীতি। সুতরাং সর্বতভাবে তারা যদি ওই হিংসার যে জায়গায় হবে সেখানে না পৌঁছয়, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেছে। এখন দেখা যাক এই মোবিলিটি, যেটা বলছিলাম যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে দুষ্কৃতীরা যখন চলে যেত, সেই পথটা বন্ধ হয়, তাহলে তুমি কিছুটা আশা করতে পারো। এখনো অবধি গিরিশ পার্ক ছাড়া সেরকম সেভাবে কোনো কোনো নজরে ঘটনা কিন্তু আসেনি। নেই। একদম। আমি না। একটু সময় যেহেতু প্রায় শেষের দিকে এগোচ্ছে, আমি অর্ণবদার কাছে যাবো। অর্ণবদা যেমনটা বলছিলেন যে বিজেপি এবং তৃণমূল কয়েনের এপিট-ওপিট যদি হয়, তাহলে সেই জায়গায় কংগ্রেসের কতটা লাভ? কারণ মুর্শিদাবাদ মানে কিন্তু আরো একটি নতুন দল আমরা দেখলাম ভোটের আগে মাথা তুলে দাঁড়ালো, যে ইউপি। যে নতুন দলটা হয়েছে হুমায়ুন কবির, তাকে আমরা চিনি জানি। উনি একটা কংগ্রেসেই ছিলেন, কখনো তৃণমূলে ছিলেন, এখন কংগ্রেসও কিছু পাচ্ছেন না, তৃণমূলও পাচ্ছেন না, তাই নতুন একটা দল তৈরি করার চেষ্টা করেছেন। এখানে হুমায়ুন কবিরের দল মুর্শিদাবাদ জেলাতে কোনো কংগ্রেস তো দিনে ফ্যাক্টর দিনে হবে না। কমেছে, যদি এখানে আমরা বিগত লড়াই, দিনের রেজাল্ট এখানে দেখি লড়াই কংগ্রেসের কম হয়েছে কংগ্রেসের আসন সাথে সংখ্যা। এবারে কি হবে? বলুন, সরি মিস করলাম। কংগ্রেস তো দিনে দিনে আসন সংখ্যা হারিয়েছে, কমেছে, এবারে কি হবে? দেখো, পশ্চিমবঙ্গের ভোটটা এখন ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হয়ে গেছে। এই হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিল, নিজেও স্বীকার করেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এমন একটা কথা বললেন ভোটের আগে যে মানুষ দুটো দলে ভাগ হয়ে গেল, দুটো মেরুতে ভাগ হয়ে গেল। যখন ফলে বিজেপিতে এখন ছিল, রাজ- যখন বিজেপিতে ছিল তখন কি? বিজেপিতে ছিল, সে বিজেপিতে একই ব্যাপার। হুমায়ুন কবিরের তো কোনো রাজনৈতিক সত্তা নেই। এরা তো এক রকমের বলতে গেলে রাজনীতি নিয়ে ব্যবসা করে। এরা কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো এখন যে ইউপি তৈরি করেছে। সেই হুমায়ুন কবির এমন মন্তব্য করেছিল, মুর্শিদাবাদ জেলার অধীর চৌধুরীর মতো নেতাকে হারতে হয়েছিল মানুষের কারণে। কিন্তু মানুষ তার ভুল বুঝতে পারছে। মানুষ, মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মানুষেরা কংগ্রেসের উপর ভরসা ছিল, বাপিদা। আবার তাদের ভরসা ফিরে পেয়েছে। তারা একটা কথা বুঝতে পেরেছে যে কংগ্রেস একমাত্র পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ দল, বাপিদা, যে সবাইকে নিয়ে একবারে চলতে শেষ পারে, উত্তর চাইবো। যে গণতন্ত্রকে বিশ্বাস করে। তাই মানুষ কংগ্রেসের উপর ভরসা করছে। আমরা নিশ্চিত, মুর্শিদাবাদ জেলার মানুষ অধীর চৌধুরীকে ভরসা করছে, এবং আমরা নিশ্চিত মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে 22টা আসনের মধ্যে 20 থেকে 21টা আসন আমরা জিতব। বাপিদা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কতটা আপনারা এই মুহূর্তে আশা পাচ্ছেন? দেখুন, আমরা তো আপনারা বলে দিয়েছি, আমরা বলছি আমরা 200 পার করবই এবার। সেটাই বলছি, যেই 28% ভোটের উপরে দিদির পাখির চোখ ছিল, সেই ভোট এবার ডাইভার্ট হয়ে যাবে। তাই দিদির মাথা খারাপ হয়ে গেছে। এবার বলেছি আপনাদের পতন অনিবার্য। তৃণমূল কংগ্রেস চিৎকার করে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে ব্রিগেডে তারা কখনোই নিস্তার পাবে না। সর্বশক্তিমান ভগবান, সর্বশক্তিমান ঈশ্বর উপর থেকে দেখছে আপনাদের অবস্থা আগামী দিনে কি হবে, সেটা আপনারা 2026-এ ভোট গণনার দিনই আপনারা টের পাবেন। বাংলার মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার সাথে সাথে সংখ্যালঘু ভাইরাও আজকে ওরা বুঝে গেছে তাদেরকে আপনারা শুধু ব্যবহার করেছেন, তাদেরকে আপনাদের যোগ সাজসে ব্যবহার করেছেন, তাদেরকে কোনো উন্নয়ন দিতে পারেননি, তাদেরকে শুধু লালিপপ দিয়েছে। এইভাবে ওই যে না তেজপাতা বলে বানিয়ে রেখেছেন, হরিদ্বারে গিয়ে সেই বসে তেজপাতা যা। রান্না দিলে হরিদ্বারের সেই তেজপাতা অবস্থা খাওয়া যায় না, দেখেছিলেন যে তাদেরকে কি সেটা হয়েছিল? বানিয়ে রেখে দিয়েছেন। কোভিডের তাই সময় সংখ্যালঘু ভাইরাই সব আপনাদেরকে মানুষকে মেরে জবাব দেবে। বিজেপি 2026-এ এই হিন্দুদের সংখ্যালঘু মেরে ভাইরাই গঙ্গার গর্জে পরে উঠেছে। পুঁতে রেখে তাই দিয়েছিল, ভুলে গেছে? রাজদীপিকা কন্যাকুমারী আপনারা যত শুধু আছে, ধর্ম নিয়ে রাজনীতি করেন, কোনো পজিটিভ ওয়েতে কাজ করেন। বিজেপি এই করে রাজনীতির জন্য আজকে
বিজেপি কথা শেষ শুনবো হয়ে না। যাবে। আমাদের আমি থামাবো, আমি তেজপাতা বানিয়ে গেছে, আমরা তেজপাতা আমি খাবো না। প্রত্যেকে তাই থামবো, সময় সংখ্যালঘু আমার ভোট শেষ। ব্যাংকে আমি আমাদের- ধন্যবাদ জানাবো প্রত্যেককে। আমার সাথে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ ছিলেন, ধন্যবাদ জানাবো। শিলিগুড়ি থেকে বিজেপির বাপি পাল, কংগ্রেসের অর্ণব রায় এবং অভিজিৎ মজুমদার তৃণমূলের থেকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সাফ কথায় থাকার জন্য। তবে বাংলায় এই ভোটের মহারণ, মহাযুদ্ধ, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরে কে হবে একেবারে কৌশিক কার হবে সেটাই দেখার। তবে আজকের মতন এই অনুষ্ঠান ভোট যুদ্ধ এখানে শেষ করব। পরবর্তীতে দেখুন সংবাদ।